রাষ্ট্র জুড়ে চলছে ট্রাম্প বাইডেনের হাতি গাধার লড়াই। জরিপে বিরোধী প্রার্থী এগিয়ে থাকলেও ইলেকটোরালে বর্তমান প্রেসিডেন্টের বাজিমাতের আভাস। গণনা ও ফলাফল নিয়ে জটিলতার শঙ্কা, উৎকণ্ঠায় মার্কিনীরা। ওয়াশিংটন ডিসি থেকে নির্বাচনের খবর জানাবো আমি হাসানুজ্জামান সাকি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি দেশের উন্নতি নয়, ইতিহাস বিকৃত ও ধ্বংসের রাজনীতি করেছে। জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী, 4 নেতার প্রতি শ্রদ্ধা। এবং বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরার আসার খবরে দারুণ উচ্ছ্বসিত টাইগার সমর্থকরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউসে কে যাবে নির্ধারণে যুক্তরাষ্ট্রে চলছে 59তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশ সময় বিকেল 5টায় নিউ ইয়র্কে ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো মূল ভোটের আনুষ্ঠানিকতা। সবগুলো জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান ট্রাম্পের থেকে এগিয়ে থাকলেও 8 দোদুল্যমান অঙ্গরাজ্যই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। স্থানীয় সময় ভোর 6টা থেকে শুরু হয়েছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। ব্যালটে ভাগ্য নির্ধারণ হবে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দলের। নিউ ইয়র্কের ভোটাররা সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান। স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। 3 ঘন্টার সময় ব্যবধানের কারণে ক্যালিফোর্নিয়ার ভোট শেষ হতে বাংলাদেশ সময় বুধবার সকাল পার হবে। রাতব্যাপী 50টি অঙ্গরাজ্যের ভোটাররা দেবেন ভোট। দোদুল্যমান 8টি অঙ্গরাজ্য বা সুইং স্টেট ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরুর আগেই ঐতিহ্য অনুযায়ী সবার আগে ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ ও মিলসফিল্ডের ভোটাররা। এরই মধ্যে সেখানকার ফলও চলে এসেছে। ডিক্সভিল নচে মাত্র 5 ভোটের 5টি পেয়েছেন ডেমোক্র্যাট দলীয় বাইডেন, আর মিলসফিল্ডে ট্রাম্প পান 16 ভোট। শুরু থেকেই প্রায় সব জরিপেই স্পষ্টত ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। তবে গেলবারও হিলারির চেয়ে পপুলার ভোটে পিছিয়ে থেকেও ইলেকটোরাল পদ্ধতিতে বাজিমাত করেন ট্রাম্প। এবারও তেমন কিছু হতে পারে বলে মনে করছেন মার্কিন রাজনীতি বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি মার্কিন নির্বাচন নিয়ে আলোচনায়। ধন্যবাদ জাফর। আমরা আমাদের যে রিপোর্টে দেখছিলাম তাতে করে তো একটি উৎসব মুখর আয়োজনের মধ্যে বহুল প্রতীক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়ে গেছে। ভোর 6টায় পূর্বাঞ্চলীয় যে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সেই ইস্ট কোস্টের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট শুরু হয়েছে। তার মধ্যে সবার আগে ভোট শুরু হয়েছে বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কে। আপনি জানেন জাফর যে যুক্তরাষ্ট্রে অনেক বিশাল যুক্তরাষ্ট্র দেশ এবং সেই দেশে কিন্তু 4টি ভিন্ন ভিন্ন সময় আছে, ভিন্ন ভিন্ন টাইম জোন আছে। সেই অনুযায়ী যে সময়টায় আমরা কথা বলছি সেই সময়টায় কিন্তু এখনো ক্যালিফোর্নিয়ায় যেখানে লস্কর আল মামুন আছেন সেখানে এখনো ভোট শুরু হয়নি, কিংবা কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট শুরু হবে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখে গেছি যে নিউ ইয়র্কে সবার আগে ভোর 6টায় ভোট শুরু হয়েছে। আমি রয়েছি হোয়াইট হাউস এলাকায়, ওয়াশিংটন ডিসিতে রাজধানী। সেখানে যে ভোট কেন্দ্রটিতে আমি আছি সেটি হচ্ছে স্কুল উইদাউট ওয়ালস। এই ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে কিন্তু ভোট শুরু হয়ে গেছে। একটি উৎসব মুখর পরিবেশ। আমরা প্রচুর মানুষজনদেরকে এদিকেও লাইনে দেখছি, ও সেখানেও লাইনে আছেন, এবং যে পোলিং এজেন্ট, বিভিন্ন দলের প্রার্থীদের যারা এজেন্ট আছে তারাও এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের 2 ধারে বিভিন্ন প্রার্থীদের প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট হচ্ছে। কিন্তু আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে কিছুটা দূরেই যে হোয়াইট হাউস আছে, মাত্র হাঁটার পথ 5 মিনিটের, সেই হোয়াইট হাউস এলাকা কিন্তু পুরোটা
পুলিশ ঘিরে রেখেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘিরে রেখেছে। তারা কিছু সংখ্যক বিক্ষোভকারী, আপনি জানেন যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন যাবৎ চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভকারীরা কিন্তু সেইখানে কিন্তু জড়ো হয়েছে। তো সবকিছু মিলিয়ে এবারের যে নির্বাচনী পরিবেশ, সেখানে উৎকণ্ঠা আছে, উদ্বেগ আছে, আশা এবং নিরাশার একটি ভোট চলছে। আমরা এখন ক্যালিফোর্নিয়ায় আরো একটি বিশাল অঙ্গরাজ্য, যেখানে বাংলাদেশিরাও প্রচুর বাংলাদেশিরা রয়েছেন, সেখানে আছেন আমাদের প্রতিনিধি লস্কর আল মামুন। আমি লস্কর আল মামুনের কাছে যাব এবং তার আগে আমি লস্কর আল মামুনের কাছে জানতে চাইবো যে মামুন, ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে কিন্তু এবার প্রথমবারের মতো কিন্তু বাংলায় ব্যালটে কিন্তু ভোট হচ্ছে। আপনি যদি সেখানকার পরিস্থিতি আমাদের দর্শকদেরকে জানান মামুন। ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আপনি যেমনটি বলছিলেন যে একটি উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্কে ভোট শুরু হয়েছে। আপনি বলছিলেন যে আমাদের এখানেও আপনি যখন কথা বলছিলেন, অর্থাৎ আপনার কথা বলার সময়ই কিন্তু ৭টা বেজে গেছে, অর্থাৎ এখানেও কিন্তু ঠিক ৭টার সময় ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তাহলে যে লস অ্যাঞ্জেলেস শহরেও ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি যেমনটি বলছিলেন একটু আগে জনাব হাসানুজ্জামান সাকি, যে বাংলার ব্যালটে ভোট, এটি কিন্তু এবার ক্যালিফোর্নিয়ার একটি বড় ঘটনা। কারণ আপনি জানেন যে একটি বড় প্রবাসী বাংলাদেশিদের বাসিন্দারা এখানে বসবাস করেন। তাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে এই বাংলায় ব্যালট, এবং এই বাংলায় ব্যালটে অনেকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে অনুভূতি প্রকাশ করেছেন যে অবশ্য সেটি হচ্ছে আগাম ভোট দিয়েছেন। সেই ভোটে কিন্তু তারা বেশ আনন্দ উৎফুল্ল দেখা গেছে। তারা বলেছেন যে আমরা ইংরেজিতে অভ্যস্ত, কিন্তু আমাদের মায়ের ভাষায় যখন আমরা ব্যালট দেখতে পেলাম, সেটি আমাদের কাছে একটি বড় পাওয়া। আরেকটি বিষয় আপনাকে হাসানুজ্জামান সাকি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, যে সেটি হচ্ছে লস অ্যাঞ্জেলেসে কিন্তু একটি বড় ধরনের আশঙ্কার খবর রয়েছে। অর্থাৎ গতকালকে রাতে এখানে ডাউনটাউন যে একটি কাউন্সিল রয়েছে, নেইবারহুড কাউন্সিল, তার পক্ষ থেকে বাসিন্দাদের হয়ে একটি আবেদন জানানো হয়েছে যেন আজকে ভোটের শেষে, অর্থাৎ ভোট ফলাফল যখন চলে আসবে সেই সময় থেকে পূর্ণাঙ্গ ফলাফল না আসা পর্যন্ত কারফিউ জারির একটি আবেদন করেছেন। যদিও এই কারফিউর ব্যাপারে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নেননি, কিন্তু তারা বলেছেন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। এটির একটি কারণ আপনাকে বলে রাখছি, কারণ হচ্ছে যে এখানে গত শনিবার এবং গত রোববার এখানে কিন্তু ট্রাম্পের সমর্থকরা একটি মোটর শোভাযাত্রা করে সহকারে শোডাউন করেছে। তারই প্রেক্ষিতে কিন্তু নগরবাসীরা আতঙ্কিত হয়েছেন এবং এই আবেদন জানিয়েছেন। হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ দর্শক এবং জাফর, আপনি শুনছিলেন যে লস্কর আল মামুন জানাচ্ছিলেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে, সেখানে বাংলায় ভোটের কথা তিনি বলছিলেন। অত্যন্ত গর্বের একটি বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে সেখানে যে জাতীয় নির্বাচন হচ্ছে, যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, সেখানে ভোটাররা বাংলায় ভোট দিতে পারছেন। আমি এখন একটু যাব নিউ ইয়র্কের প্রসঙ্গে। নিউ ইয়র্কেও কিন্তু লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্কে সবচেয়ে বেশি বাংলাদেশিরা বসবাস করেন। সেই নিউ ইয়র্কেও কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমি যেটি আগেই বলেছি, সেখানেও কিন্তু এবার দ্বিতীয়বারের মতো ব্যালটে কিন্তু বাংলা থাকছে। মামুন যেটি বলছেন, আমরা নিউ ইয়র্কেও তেমনটি দেখেছি যে ইংরেজি ভাষার পাশাপাশি অন্যান্য ভাষার সাথে যে বাংলা ভাষা রয়েছে, ইংরেজি ভাষার বাদ দিয়ে কিন্তু বাংলাদেশিরা অনেকেই বাংলায় ব্যালট নিচ্ছেন, তারা বাংলায় ব্যালটে ভোট দিচ্ছেন। এটি তারা বলছেন যে অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের এবং অহংকারের একটি জায়গা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যে একটি সৌন্দর্য ছিল, যে একটি অহংকারের জায়গা তারা করেছে, পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ, কিন্তু এবারের নির্বাচন ঘিরে কিন্তু আমরা অনেক নেতিবাচক দিক দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি গুম, অপহরণ এবং কি হত্যার যে ষড়যন্ত্রের কথা আমরা এবারের নির্বাচনে কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি ভোট হওয়ার আগে বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় ভোটারদেরকে হুমকি ধামকি দেওয়ারও কথা আমরা শুনেছি। এখন সর্বশেষ যে বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিয়েছে, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটের পরে ফলাফল। আপনি জানেন করোনা মহামারীর কারণে এবার অনেক মানুষ আগাম ভোট দিয়েছে, ডাকযোগে ভোট দিয়েছে। সেই ডাকযোগের ভোট কিন্তু পৌঁছাতে কিন্তু সময় লাগবে। সেই গণনা নিয়ে ইতিমধ্যে আদালত নানান ধরনের রায় দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে তিনি কিন্তু আইনি প্রক্রিয়া নেবেন বলেও জানিয়েছেন, যে যেন নির্বাচনের পরে যেন ভোট গণনা না হয়। অন্যদিকে জো বাইডেন অর্থাৎ ডেমোক্রেট প্রার্থী, তিনিও কিন্তু বলে দিয়েছেন যে তারাও
যে আইনি লড়াইয়ের জন্য এখন প্রস্তুত আছেন। তো শেষ সবকিছু মিলিয়ে জাফর এটাই আপনাকে বলতে পারি যে ফলাফল পেতে হয়তো বিলম্ব হবে এবং এই ফলাফল হয়তো আদালত পর্যন্ত গড়াতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ ওয়াশিংটন ডিসি থেকে, এবং এর আগে লস্কর আল মামুন যারা ছিলেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে। জাফর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান নির্বাচনের বিষয়ে খুঁটিনাটি জানাতে আমাদের সঙ্গে ওয়াশিংটন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, এবং তার আগে ক্যালিফোর্নিয়া থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার লস্কর আল মামুন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কি প্রভাব ফেলবে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে? ক্ষমতার পালাবদলে কেমন হবে দুদেশের সম্পর্ক? এ নিয়ে বিশ্লেষণ। বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রায় সব মহলই ব্যাপক আগ্রহ। আলোচনার কেন্দ্রে রয়েছে মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচন কেমন প্রভাব ফেলবে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে। তবে বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলালেও বড় আকারের হেরফের হবে না বাংলাদেশ ইস্যুতে। তবে করোনা ভাইরাসের টিকা, কোভিড পরবর্তী অর্থনীতি, অভিবাসন, পোশাক রফতানি, জিএসপি সুবিধা, বাণিজ্য সম্পর্ক এমন নানা ইস্যুতে দৃষ্টি থাকবে মার্কিন নির্বাচনের দিকে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আবারও নির্বাচিত হলেও বাংলাদেশের জন্য তেমন অস্বস্তির কারণ হবে না। তবে বিশ্বায়ন, জলবায়ু সহ বেশ কিছু ইস্যুতে জো বাইডেনের উদারনীতির কারণে লাভবান হতে পারে বাংলাদেশ। এমনকি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বড় আকারে পরিবর্তন হওয়ার কথা না ডোনাল্ড ট্রাম্প আসুক বা জো বাইডেন, তবে আশা করা যায় যে ডেমোক্র্যাটসরা আসলে বিশ্বায়নের ব্যাপারে আরো হয়তো খোলাখুলি হবে। একইভাবে তারা হয়তো জেনোসাইডের ব্যাপারে সচেতন হবেন। এই জায়গায় যদি হয় তাহলে আমি মনে করি যে মিয়ানমারের উপর বড় একটা প্রেসার করবে। বিশ্লেষকরা বলছেন ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে যতটা না তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের দিকে, তার চেয়ে বেশি নির্ভর করছে বাংলাদেশের নিজস্ব অগ্রগতি ধরে রাখার উপর। সত্যিকার অর্থে সেই ধরনের উন্নয়ন রাখতে পারি যেটা প্রজেকশন করছে, তাহলে কিন্তু আমি মনে করি না যে আমেরিকা বড় নাক গলাবে, এমনকি জো বাইডেন আসলেও। যদিও ঢাকার নীতি নির্ধারকরা বলছেন ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক ব্যক্তি নির্ভর নয়, তবে ক্ষমতার পালাবদল হলে সম্পর্কের নয়া কৌশলও ঠিক করবে বাংলাদেশ। বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে। অবভিয়াসলি যদি রেজিম চেঞ্জ হয় বা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, বিকজ প্লেয়াররা চেঞ্জ হয়ে যাবে। কোভিড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বলে মত বিশ্লেষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। নিষেধাজ্ঞা শেষের একদিন আগেও ইলিশ ধরায় বেপরোয়া জেলেরা। চাঁদপুরে মেঘনা নদীতে সাঁড়াশি অভিযান। বিএনপি ইতিহাস বিকৃতি আর ধ্বংসের রাজনীতি ছাড়া জাতিকে কিছু দিতে পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখনও দেশ ও জনগণের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চলছে। বিকেলে গণভবন থেকে জেল হত্যা দিবসের ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন তৃণমূলের সমর্থন থাকায় শত আঘাতের পরও আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। অতীতের সরকারগুলো ভোটারবিহীন নির্বাচন করেছিল জানিয়ে তিনি বলেন কারো দয়া করুণায় ক্ষমতায় বসেনি আওয়ামী লীগ। ৩রা নভেম্বরের জেল হত্যা দিবসের স্মরণে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সরকার প্রধান বলেন এই হত্যাকাণ্ড ও 15ই আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়া গণতন্ত্র দিয়েছে, একেবারে বহুদলীয় গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে অনেকেই চলে গেছে তার সাথে, যে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না। দিনের পর দিন সন্ত্রাস আর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে অতীতের সরকারগুলো সেবার বদলে অভিজাততন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলেও ক্ষোভ জানান শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, ইতিহাস বিকৃতি করা, সেইগুলি তারা করেছে। মানুষকে তারা কিছুই তো দিতে পারেনি। হ্যাঁ, নিজের অর্থশালী সম্পদশালী হয়েছে, যাতে সংগঠনই তৃণমূল থেকে গড়ে ওঠেনি। মানুষ তাদের পাশে দাঁড়াবে কেন? যারা ভোটারবিহীন নির্বাচন ও দেশে এক দলের শাসন নিয়ে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান বলেছেন কারো দয়ায় রাষ্ট্র ক্ষমতায় বসেনি তার দল। যেভাবেই বলতে চেষ্টা করেন না কেন,
ক্ষমতা জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি এবং আমাদেরকে সনজ্জত যত বেশি নাড়াচাড়া করবে, আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, পোক্ত হবে। ভোট চুরি করে ক্ষমতা দখল করা গেলেও অগণতান্ত্রিক ধারায় তা টিকিয়ে রাখা সম্ভব হয় না বলেও জানান প্রধানমন্ত্রী। ক্ষমতাটা টিকে থাকতেও পারে না, দেশে কল্যাণও করতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেল হত্যা দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের নেতারা জানান, জাতীয় 4 নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জেল হত্যা দিবসে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে এবং পরে আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এরপর দলের সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা জানায়। পরে বনানী কবরস্থানে জাতীয় 3 নেতার কবরে ফুল দেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ তাদের পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতেই জেল হত্যা ঘটানো হয়েছিল। তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা এখনো নিশ্চিহ্ন হয়নি, এদের সমূলে উৎপাটন করতে হবে। বাংলাদেশে এখনো স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র থেমে যায়নি, তথা সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘন্টায় ১৭ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১,৬৫৯ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৪,১২,৬৪৭ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,০৬১ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩,৭৫,৭৬৩ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ১,৬৫৯ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৪,১২,৬৪৭ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫,৯৮৩ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৮৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,২৯,৭৮৭ জন। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযানের শেষ মুহূর্তেও বন্ধ করা যাচ্ছে না ইলিশ নিধন। এমন পরিস্থিতিতে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। মাছ ধরার সময় জেলেদের আটক করার পাশাপাশি জব্দ করা হচ্ছে জাল ও ইলিশ। নাইমুল ইসলাম নীরবের ছবি ও ফারুক আহমদের তথ্যে রিপোর্ট। কোস্টগার্ডের ধাওয়ার মুখে মাছ ধরার নৌকা নিয়ে পালানোর চেষ্টা জেলেদের, কিন্তু দায়িত্ব পালনে নাছোড়বান্দা কোস্টগার্ড ধাওয়া করে ঘিরে ফেলে নৌকা। তাতেও মানতে রাজি নয় জেলেরা। মুখোমুখি হয়ে ইটপাটকেল ছুঁড়েও রেহাই পাননি তারা। প্রতিদিনই একই অবস্থা চাঁদপুরের মেঘনা নদীতে। মঙ্গলবার সকালে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার মেঘনা নদীতে ধাওয়া করে 2টি নৌকার জেলেদের আটক করে কোস্টগার্ড। এ সময় নদীতে ধরা ইলিশ ও জাল জব্দ করা হয়। আটক হওয়া জেলেরা জানান, অপরাধ জেনেও পেটের দায়ে নদীতে মাছ ধরতে নামছেন তারা। আমাদের বাড়িতে ভাই বোন আছে, মা বাবা আছে, খুব কষ্ট চলি, অনেক কষ্টে আছি স্যার। এই জন্য স্যার আমরা জানলা করছি পেটের দায়ে স্যার। কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার জানান, মা ইলিশ রক্ষায় তারা বদ্ধপরিকর। আর আটক জেলেদের বিভিন্ন মেয়াদের সাজা প্রদানের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১০০ কেজি মতো ইলিশ জব্দ করি, সাথে সাথে আমাদের প্রায় ১ লক্ষ মিটার কারেন্ট জালও আমরা এই বোটগুলো থেকে আটক করতে সক্ষম। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডের সমন্বয়ে মা ইলিশ রক্ষার্থে যে অভিযান চলেছে সেখানে আমরা 17 জনকে আটক করেছি। তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। গত 14 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের এই পর্যন্ত 2 শতাধিক জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় প্রায় 6 মেট্রিক টন ইলিশ, 10 কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে মুন্সিগঞ্জে এক ঘরের তালা ভেঙেই লুকিয়ে রাখা 7.5 মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। এ পর্যন্ত 95টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 782 অভিযানে 11.5 মেট্রিক টন মা ইলিশ জব্দ করা হয়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে।
মুন্সিগঞ্জের দুর্গম এলাকা পদ্মা তীরের ডোহরি গ্রামের এই ঘরে মা ইলিশ ধরে বাফার স্টক তৈরি করা হয়। বরফের ভেতরে রাখা ইলিশগুলো নিষেধাজ্ঞার সময় 4 নভেম্বরের পরই ছড়িয়ে পড়তো হাট বাজারে। জাল বন্ধ করতো, মাছ ধরা বন্ধ করতো, নদীতে জাল নামাইতো, জাল না নিত, তাহলে মাছ ধরতে হইতো না। আমরা গরিব মানুষের সরকার তো আমরা দেখবো, দেখার লেগে তো সরকার দেখার লেগে জাল বন্ধ করুক। নিষিদ্ধ এই মাছের মালিককে গ্রেপ্তার করা না গেলেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর যৌথভাবে এই সমস্ত অভিযানগুলো পরিচালিত করি যেন মা ইলিশ পদ্মা নদীতে নির্বিঘ্নে ডিম পাড়তে পারে। বিপুল পরিমাণে মাছ ওখানে জব্দ করে রাখা হয়েছে। সেখানকে আমরা যখন তালা ভেঙে আমরা ওখান থেকে প্রায় 59 কার্টুন, প্রায় 5 থেকে 6 হাজার কেজির মতো হবে জব্দ করা হয়। প্রায় 500 মাছ ধরার ট্রলার আটক ও নদীতে ডুবিয়ে দেওয়া হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীর গুলশানে এডিস নিধন অভিযানে কেউ খেলো মামলা, কেউ পেল ফুল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিরুনি অভিযানের দ্বিতীয় দিনে গুলশানে একটি বহুতল ভবনে এডিসের লার্ভা পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ভবনটির বেসমেন্টে জমে থাকা পানিতে এই লার্ভার জন্ম হয়। এখানে দ্বিতীয়বারের মতো এডিসের লার্ভা পাওয়ায় মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে অপর ভবনে অভিযান চালিয়ে পরিচ্ছন্ন দেখে ভবনটির মালিক পক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয় 10 দিন ব্যাপী এই চিরুনি অভিযানের দ্বিতীয় দিনের কার্যক্রম। প্রতিদিন ডিএনসিসি এলাকায় 10টি দলের প্রতিটি 10 ভাগে ভাগ হয়ে অভিযান পরিচালনা করবে। তারা খুব যত্ন করে পানিটা পরিষ্কার করেছে এবং প্রত্যেকটা জায়গায় ভালো কাজ করেছে। ধন্যবাদ। এই বেসমেন্টে যে পানি যাওয়ার আউটপুটটা আছে সেখানে প্রচুর লার্ভা পাওয়া গেছে। কিছুদিন আগেও একবার মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 2 লক্ষাধিক টাকা এখানে জরিমানা করা হয়েছিল। এবার আরও স্ট্রিক্টলি কঠিনভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রেগুলার মামলা আমরা তাদের বিরুদ্ধে দিব। আমরা চাই যে আমাদের এই উত্তর সিটিতে একজনও ডেঙ্গু রোগী থাকবে না, সেই লক্ষ্যেই আমরা 10 দিনব্যাপী একটা চিরুনি অভিযানের পরিচালনা করছি। সামাজিক অবক্ষয় রোধে সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের প্রতি খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সন্ধ্যায় কামরাঙ্গীর চরের ঝাউচর এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে কথা বলেন তিনি। মাদক, ধর্ষণ সহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মসজিদের ইমাম, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, পুলিশ প্রতিনিধি সহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অবক্ষয় রোধে সবাইকে যার যার অবস্থানে থেকে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। মাদ্রাসা শিক্ষক, ইমাম সাহেব, পুলিশ প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধি যারা আছেন কাউন্সিলর সদস্য আছেন, তারা সম্মিলিত অভিযোগ না করে তাহলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। আপনাদের দায়িত্ব, আপনাদের সম্বন্ধ একেবারে অল্প বয়সী সম্বন্ধের ন্যূনতম বিনিয়োগ করে দেওয়া। আগামী বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞা মুক্ত হওয়া বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে আসবেন মা শিরিন রেজা। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ফিরছেন বলে জানা গেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের দেশে ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত টাইগার ভক্তরা। সাকিব ফিরেছেন, সাকিব ফিরছেন। নিষেধাজ্ঞার খড়গ শেষ, এবার দেশে ফেরার পালা। লঙ্কা সিরিজ বাতিল হওয়ায় শেষবার মার্কিন মুল্লুকে পরিবারের কাছে উড়াল দিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা। তাই তো এবার সাকিবের ফেরাটা হচ্ছে মাথা উঁচু করেই। অবশেষে জানাও গেছে সেই মাহেন্দ্রক্ষণ। বৃহস্পতিবার মধ্যরাতে মাকে নিয়ে হবে তার প্রত্যাবর্তন। বাংলার সমর্থকরা বরাবরই শর্তহীনভাবে সমর্থন দিয়ে গেছেন টাইগার ক্রিকেটকে। পোস্টার বয় সাকিব তো তাদের নয়নের মণি। তাই তো যুবরাজের দেশে ফেরার খবরে ঝরল উচ্ছ্বাস। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব আল হাসান। ফুলের তোলায় মোড়ানো ভালোবাসা নিয়ে আমরা অপেক্ষায় আছি। আমরা এই সাকিবের ফেরার খবরে খুবই উচ্ছ্বসিত এবং আমরা সকল ভক্ত অপেক্ষা করছি কখন সাকিব দেশে ফিরবেন। প্রত্যেকটি ক্রিকেট প্রেমী এবং বিশেষত সাকিব ভক্তদের জন্য এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছুই হতে পারে না। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা সাকিব ফিরবেন তার নিজের রূপে এবং ভক্তদের মন জয় করবেন আবার আগের মতোই। সাকিবের জন্য শুভকামনা এবং তার ফেরার খবরে আমাদের চেয়ে আনন্দিত আর কেউ নেই। আমরা অত্যন্ত আনন্দিত।
আছে পরিকল্পনাও, আর তা হলো বিমানবন্দরে সাকিবকে নেওয়া হবে বরণ করে, দেয়া হবে উষ্ণ সংবর্ধনা। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওনাকে বেশ বড় করে একটা সংবর্ধনা দিতে চাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস ওনার বাকি ভক্তরাও একইভাবে মুখিয়ে আছে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। কোভিড-19 পরিস্থিতির কারণে কিছুটা স্বাস্থ্যবিধির ব্যাপারটাও আসলে মাথায় রাখতে হয় এবং সেটা মাথায় রেখেই আমরা মূলত আমাদের পরিকল্পনা এগিয়ে নিচ্ছি। সব ঠিক থাকলে আর কোভিড টেস্টে নেগেটিভ আসলে সাকিব অনুশীলন শুরু করবেন সামনের সপ্তাহেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ট্রাম্প বাইডেনের হাতি গাধার লড়াই। জরিপে বিরোধী প্রার্থী এগিয়ে থাকলেও ইলেকটোরালে বর্তমান প্রেসিডেন্টের বাজিমাতের আভাস। বিএনপি দেশের উন্নতি নয়, ইতিহাস বিকৃত ও ধ্বংসের রাজনীতি করেছে। জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী 4 নেতার প্রতি শ্রদ্ধা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।